আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুবাইয়া ফেরদৌস, মনোরোগ বিশেষজ্ঞ। আজ কথা বলবো একটা বার্নিং টপিক নিয়ে, যেই টপিকটা আসলে একটা নীরব মহামারী আকারে ধারণ করেছে এবং যেই সমস্যার জন্য আজ ঘরে ঘরে অশান্তি, এমনকি হত্যাকাণ্ডও পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধারণা করেছেন, কথা বলবো আজ পরকীয়া নিয়ে। পরকীয়া, পরের সাথে কিয়া, যেটা আসলেই পর কখনোই আপন হয় না, যার ফলাফল কখনোই ভালো হয় না। পরকীয়ার ব্যাপারে অনেক কিছুই আসলে বলার আছে। আমি আজ নির্দিষ্টভাবে যেটা বলবো সেটা হচ্ছে পরকীয়া থেকে বের হওয়ার কতগুলো কৌশল আমি বলবো। কৌশল বলবো টোটাল 20টা। আজ প্রথম পর্বে 10টা কৌশল বলবো এবং দ্বিতীয় পর্বে বাকি 10টা কৌশল নিয়ে আলোচনা করব। দেরি না করে মেইন টপিকে ঢুকে যাচ্ছি। একটা মানুষ যখন পরকীয়াতে লিপ্ত হয় তখন তার ভেতরে কিন্তু এই যুদ্ধটাও চলতে থাকে, আমি কিভাবে বের হব। এবং প্রতিদিন প্রতিনিয়ত এরকম পেশেন্টও দেখছি, এরকম ইনবক্সে এই ধরনের মেসেজ ভরেও যাচ্ছে। প্রথম পয়েন্ট যেটা আমি বলবো যে আপনার কগনিটিভ রিফ্রেমিংটা করতে হবে। কগনিটিভ রিফ্রেমিং বলতে যদি আমি বোঝাতে চাই, কগনিশনটাকে আগে বুঝতে হবে। কগনিশনটা কি? যে আমরা আসলে যেই ওয়েতে চিন্তা করি সেটাই হচ্ছে আমাদের কগনিশন। তাহলে এই কগনিটিভ রিফ্রেমিংটা আমরা কিভাবে করব? আপনি যদি পরকীয়াতে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে, বা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে এই সম্পর্কে আছি, এই সম্পর্কটা যদি প্রকাশ্যে হতো তাহলে কি আমি এই সম্পর্কটা নিয়ে গর্ববোধ করতে পারতাম? যদি তা নাই হয় তাহলে আপনার এই সম্পর্কটা কিন্তু আসলে ভালোবাসা নয়, এই সম্পর্কটা একটা মানসিক নির্ভরতা, এই সম্পর্কটা আসলে একটা মানসিক ফাঁদ, যেটাতে আপনি অলরেডি আটকা পড়ে গেছেন। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ডিলে দ্য রেসপন্স। আপনার পার্টনার আপনাকে প্রতিনিয়ত আপনাকে টেক্সট দিচ্ছে, কল দিচ্ছে। চলুন আপনি চেষ্টা করে দেখুন যে এই মেসেজের রিপ্লাইগুলো বা কল রিসিভ করাটা ডিলে করা যায় কিনা। অবশ্যই আপনাকে ডিলে করতে হবে এবং সেই ডিলেটার জন্য রুল অফ 3 ডিলে এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ যে প্রথমে আপনি 5 মিনিট, তারপরে 15 মিনিট, তারপরে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা, এভাবে করে আপনি রিপ্লাই দেওয়ার প্র্যাকটিসটা আপনি দেরি করেন। এভাবে যেটা হবে যে আপনার এই যে রিসেন্ট যে ব্রেইনের ভেতর যে ডোপামিন আসক্তিটা হচ্ছে, এইটা ধীরে ধীরে ভাঙতে থাকবে এবং আপনি যে পরকীয়াতে আছেন, এই যে কমিউনিকেশনটা, এটাতে যেটা হয় ইনস্ট্যান্টলি প্রতিফলন পাওয়ার জন্য আপনার ব্রেইনটা অভ্যস্ত হয়ে পড়ে। আর এই সাইকেলটা যদি আপনি আসলে ভাঙতে পারেন তাহলে আপনার এই আবেগের নিয়ন্ত্রণটাও ফিরে আসবে, অর্থাৎ আপনার এই ডোপামিন আসক্তিটাও আপনার ভেঙে পড়বে। তৃতীয় যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে ট্রিগার অ্যাভয়েডেন্স, অর্থাৎ যেই ধরনের কথা, যেই ধরনের গান অথবা যেই ধরনের সিচুয়েশন, জায়গা, কথোপকথন আপনাকে তার কথা মনে করিয়ে দেয়, আপনি সেই সমস্ত সিচুয়েশনগুলো আপনি অ্যাভয়েড করুন। ফোর্থ যে পয়েন্টটা হচ্ছে সেটা হলো ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ, অর্থাৎ আপনি কল্পনা করুন, চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি আজ থেকে কয়েক বছর পরে, অর্থাৎ ভবিষ্যতে, আপনি নিজেকে ঠিক কোন অবস্থানে দেখতে চান। আপনার যদি এই পরকীয়াটা চলমান থাকে তাহলে কি আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন? যদি নাই পারেন তাহলে কেন এই পরকীয়া? পঞ্চম যে কৌশলটা হচ্ছে সেটা হলো গ্র্যাটিটিউড থেরাপি, অর্থাৎ আপনি হিসাব করুন, আপনি এটাও ভিজুয়ালাইজ করুন যে আপনার লাইফে ভালো কি আছে, আপনার লাইফ কত দিক থেকে এনরিচড, অর্থাৎ যে আপনার জীবনে আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার আত্মসম্মান আছে, আপনার একটা ভালো জব আছে, পরিচয় আছে, আপনার অনেক কোয়ালিফিকেশন আছে। তাহলে
এই এতগুলো ভালো দিক যে আপনার মধ্যে আছে, আপনি যে এনরিচড, সেই জায়গাগুলোতে আপনি ফোকাস করুন, সেগুলাকে আপনি সম্মান করতে শিখুন। মস্তিষ্ক যখন ইতিবাচক দিকে ফোকাস করতে শেখে, তখন বাহির থেকে এই অনৈতিক সম্পর্কগুলোকে সে আর ফোকাস করতে পারে না, এবং ইট হ্যাপেন্স। এরপরের পয়েন্টটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, অর্থাৎ আপনি খুব ভালো একজন বন্ধুকে বা পরিবারের যে কাউকে আপনার বর্তমানের যে স্টেটাসটা, অর্থাৎ আপনি যে বিষয়ে স্ট্রাগল করছেন সেইটা আপনি শেয়ার করুন। এমন একজনের সাথে শেয়ার করুন যিনি আপনাকে আসলে জাজ করবে না, কিন্তু তিনি আপনাকে হেল্প করবে, তিনি আপনাকে সঠিক পরামর্শ দিবে, গাইড করবে। এবং এর বাইরেও যখন আপনি একজনকে মুখ ফুটে বলবেন যে আমি পরকীয়ায় লিপ্ত আছি, এই যে ওয়ার্ডটা, এটাও কিন্তু সামহাও আপনার বিবেককে দংশন করবে। আপনি বলতে গিয়ে তখন আপনার মনে হবে যে হ্যাঁ, আমি একটা ভুল ট্র্যাকে আছি। সেই লজ্জাটাও বা সেই যে ব্রেইনে যে স্টর্মিংটা, সেটাও কিন্তু আপনার নতুন যে বিবেক বোধটা, সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। সপ্তম যে কৌশলটা, সেটা হচ্ছে রিভার্স রোল ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আপনি কল্পনা করুন যে আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ যদি এই পরকীয়াটাই করতো আরেকজনের সাথে, তখন আপনার কেমন লাগতো? তখন আপনার কি এরকম মনে হতো যে আপনার স্পাউস আপনাকে ঠকাচ্ছে, আপনার সাথে অবিচার হচ্ছে? তাহলে এখন আপনি চিন্তা করুন যে এইটাই তো আপনি আপনার পার্টনারের সাথে করছেন। এই ওয়েতে চিন্তা করলে আপনার মধ্যে বিবেকবোধটা আরও বেশি করে ফিরে আসবে। কথা বলবো এখন অষ্টম যে পয়েন্টটা বা কৌশলটা, সেটা নিয়ে। সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ রিপ্লে। আপনি তো তার প্রতি দুর্বল, তাই না? আপনার প্রতিবারই কিন্তু দুর্বলতাটা আপনাকে বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু যতবার আপনার ভেতর এই দুর্বলতাটা আসবে বা ধাক্কা দিবে, ততবার আপনি চিন্তা করেন যুক্তির সাথে যে এই মানুষটা আসলে আমাকে কি দিচ্ছে, এই মানুষটা আমাকে কি আমার প্রাপ্য মর্যাদা দিচ্ছে নাকি আমাকে অবহেলা করছে। যদি আমাকে আমার প্রাপ্য মর্যাদা দিতই, তাহলে এই সম্পর্কে আজ লুকোচুরি কেন? এই সম্পর্কটাতে এত রাগ ঢাক কেন? কেন এই সম্পর্কটা প্রকাশ্য না? কেন এই সম্পর্কের কোনো নাম নাই? আপনি এইভাবে করে চিন্তা করুন এবং আপনি নিজেকে বলুন যে আসলে আপনার অবস্থানটা কোথায়। এইভাবে করে আপনি মিলাতে থাকেন। এটা আসলে কিন্তু স্মৃতিচারণ নয়, এটা আসলে বিপদের স্মরণ। এইবার আমরা জানবো দশম যে পয়েন্ট, সেটা হলো ফিউচার চাইল্ড গেইজ, অর্থাৎ আপনি যেই কাজগুলো করে বেড়াচ্ছেন, সেই কাজগুলো আপনার সন্তানকে নিয়ে চিন্তা করুন তো, কল্পনা করুন তো। ভবিষ্যতে যদি আপনার সন্তান এই কাজগুলোই করে, আপনি কিভাবে নেবেন? আপনি কি বলবেন আপনার সন্তানকে? তাহলে এই কথাগুলো আপনি নিজেকে বলুন। আপনার ভেতর দেখেন হয়তো কোনো বিবেক জাগ্রত বোধ হতেও পারে। আজ এই পর্যন্তই। আমরা আগামী পর্বে আরও 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব এই পরকীয়া থেকে বের হওয়ার কৌশলগুলো জানার ব্যাপারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।